আমরা ভিডিও দেখব পরবর্তী ভিডিওতে। তাহলে শুনলেন, এবার আমি বলি সিরামের জন্মগত সিরাম গ্রুপের জন্মগত হলো 1900। তাহলে সিরাম লাইফ গ্রুপের সঙ্গে সিরাম লাইফ তৈরি হতে কোন কোন সংস্থা আছে? সানলাম। সানলাম কোথাকার কোম্পানি? সাউথ আফ্রিকান। দেখুন প্রতিটা বিমা কোম্পানির সঙ্গে কিন্তু আরেকটা বিমা কোম্পানি বিদেশি কোম্পানি যুক্ত আছে। যেমন বাজাজের সঙ্গে অ্যালায়েন্স, টাটার সঙ্গে এআইএ, আগে এআইজি ছিল, বিড়লার সঙ্গে সানলাইফ, আইসিআইসিআই সঙ্গে প্রুডেন্সিয়াল ইউনাইটেড কোম্পানি ইউনাইটেড কিংডম, এসবিআই এর সঙ্গে বিএনপি পারিবাস, ব্যাংক অফ ন্যাশনালিটি প্যারিস, এইচডিএফসির সঙ্গে স্ট্যান্ডার্ড লাইফ। তো ভারত সরকার যখন ভারতবর্ষে আইআরডি তৈরি করে বা আইআরডি প্রতিষ্ঠিত হয়, তখন ভারতবর্ষের একটা রুলস আছে যেটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কোনো দেশীয় কোম্পানি চাইলে বিদেশি কোম্পানিকে তার পার্টনার হিসাবে নিতে পারবে, এবং তখন যে রুলটা ছিল সেটা ছিল 26%, যদিও এখন বর্তমানকালে 74%, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট। তো বিদেশি ইনভেস্টার বা বিদেশি বিমা কোম্পানিকে আমাদের কোম্পানি ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যুক্ত করার পজিটিভ দিকটা হলো যে সমস্ত যেমন সিরাম গ্রুপ এর প্রথমে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ছিল না, কিন্তু বিদেশি যখন কোম্পানিকে তার পার্টনার হিসেবে নিল, তার কিন্তু ইন্স্যুরেন্স পেশার কি আছে 100 বছরের অভিজ্ঞতা রয়েছে। তো তার ফান্ড এবং নলেজ দুটোই কিন্তু তার সঙ্গে শেয়ার হলো সিরামের সঙ্গে। তো এরকম শুধু সিরাম নয়, প্রতিটা বিমা কোম্পানি কিন্তু তার বিদেশি কোম্পানির সঙ্গে কি হয়, ম্যাক্সিমাম ভারতবর্ষে 26টা বিমা কোম্পানি যে রয়েছে তার ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু বিদেশি কোম্পানির সঙ্গে কি রয়েছে, ভারতবর্ষে বিজনেস করছে। এবং এতে সুবিধা কি না, সে দেশের ফান্ড আমাদের দেশে কি হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। তো এবার আমরা যারা নতুন বা জানে যে আইআরডি জিনিসটা কি, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি জিনিসটা কি বা এর কাজ কি, এটা একটু বলে দিই। তো ভারতবর্ষের বেসিক্যালি যে অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষের অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার বেসিক্যালি 3টে প্লেয়ারের উপর অবস্থিত। আমরা ভারতবর্ষে যে কোনো টাকা পয়সা লেনদেন করব, এটা জানবো যে এই 3টের বাইরে যদি কোথাও লেনদেন হয় তাহলে আপনার ঠকার সম্ভাবনা 100%। ক্লিয়ার? সেই 3টে সেগমেন্ট কি? তো তার মধ্যে প্রথম সেগমেন্টটা যেটা আমরা আলোচনা করব, ফার্স্ট সেগমেন্টটা আমরা আসি, সকলেই জানি, দ্যাট ইজ এ কি আছে, এই লাইটটা বন্ধ করো। ফার্স্ট না কি হচ্ছে আরবিআই, ফার্স্ট কি আছে আরবিআই। আরবিআই সম্বন্ধে জানা আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ এর আন্ডারে ভারতবর্ষের যতগুলো ব্যাংক রয়েছে, ভারতবর্ষের প্রাইভেট ব্যাংক হোক বা ন্যাশনালাইজড ব্যাংক হোক, কোনো আপনার এলাকায় কোনো একটা ব্যাংক তৈরি হয়েছে আর আপনি তাদের কিন্তু নিশ্চিন্তে গিয়ে আপনার সেভিং অ্যাকাউন্টটা খুলেছেন তো কেন নিশ্চিন্তে? কেন? ওই ব্যাংক তো আপনার টাকা নিয়ে পালিয়ে যেতে পারতো। এই ভরসাটা কোথা থেকে পেলেন? ব্যাংকটা তো আপনার টাকা নিয়ে পালিয়ে যেতে পারতো। আপনি ব্যাংকে টাকা নিয়ে নিলেন, ব্যাংক আপনাকে কি দেয়? একটা কাগজ দেয় যেটাকে আমরা সেভিং অ্যাকাউন্ট বলি। ওই কাগজটা বেচলে ওই টাকাটা পাওয়া যাবে? পাওয়া যাবে না তো। তাহলে আপনি এত ভরসায় দিচ্ছেন যে ওই টাকা আমার নিয়ে পালাবে না, কে গ্যারান্টি দিচ্ছে? আরবিআই। রিজার্ভ ব্যাংকের অনুমোদিত বলেই আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওখানে খুলেছেন। এবং এই রিজার্ভ ব্যাংকের দায়িত্ব হচ্ছে কার জন্য? রিজার্ভ ব্যাংক কাদের জন্য তৈরি? সাধারণ পাবলিকের জন্য। সাধারণ পাবলিকের টাকা যদি সুরক্ষিত থাকে তার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারত সরকার 1934 এ কিন্তু তৈরি করেছিল, 1934 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? নেক্সট, এবার তাহলে ভারতবর্ষের কোনো ব্যাংকিং সেক্টরে আপনি কোথাও টাকা রাখছেন, তাহলে প্রথমেই খোঁজ করবেন সেটা আরবিআই অনুমোদিত কিনা। নচেত সেই ব্যাংক যদি নাম করেও আপনার টাকা রাখে তাহলে কিন্তু সেটা আপনার চিট হওয়ার সম্ভাবনা 100%। এবার জানবেন কি করে? সবচেয়ে বড় মাধ্যম আমাদের হাতে এখন কি আছে, মোবাইল। ওট করে মোবাইলে গিয়ে বলুন, স্পিকারে গিয়ে যে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের আন্ডারে ব্যাংকগুলো কি কি, তো সঙ্গে সঙ্গে লিস্ট একদম তালিকা আপনার দিয়ে দেবে। আর তার মধ্যে যদি ওই ব্যাংক পড়ে তাহলে আপনার টাকা কিন্তু বৈধ জায়গায় রয়েছে, না হলে কিন্তু এটা রিস্কের। নেক্সট, ভারতবর্ষের কেন একে ভারতবর্ষের অর্থনীতির একটা প্লেয়ার বললাম, কারণ প্রতিটা মানুষ যারা আমরা ইনকাম করি, আমাদের দৈনন্দিন যা রোজগার করি তার একটা অংশ সঞ্চয় করে কোথায় রাখি? ব্যাংকে। মানে আমাদের জীবনী শক্তি, তাই তো নাকি? আমরা ইনকাম করবো কত বছর? একটা লোক ইনকাম করতে শুরু করে 25 বছর, আর 55-60 মধ্যে তার ইনকাম বন্ধ হয়ে যায়। তাহলে এই যে জীবনী শক্তিটা আমরা কোথায় সঞ্চয় রাখি? ব্যাংকে। ক্লিয়ার? তো ব্যাংকে আমার জীবনী শক্তি এখানে সঞ্চয় হচ্ছে এবং এই দায়িত্বটা কে নিচ্ছে? নেক্সট, এরপরে একে কন্ট্রোল করার জন্য কি রয়েছে? একে কন্ট্রোল করার রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে এখন কে আছে? প্রধান কে? কে প্রধান? নির্মলা
সীতারামন। তো নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরে ভারতবর্ষের সেকেন্ড সেক্টর হচ্ছে আমরা যাকে বলবো সেটা হচ্ছে কি IRDAI, ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যা বিল পাস হয়েছিল ভারতবর্ষে 1999 সালের ডিসেম্বরে, আর এটা অ্যাক্টিভ হয়েছিল ভারতবর্ষে 2000 সালের এপ্রিল থেকে, এপ্রিল 2000, মানে 2000 সালের পর ভারতবর্ষে IRDA কার্যকরী হয়। এবং নামের মধ্যে থেকে বুঝতে পারছি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, বীমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন সংস্থা, যার কাজই হচ্ছে ভারতবর্ষের বীমা সেক্টরকে কি করা, রেগুলেট করা বা উন্নতি ঘটানো। ঠিক কেন না, IRDA এর আন্ডারে ভারতবর্ষে বেসিক্যালি দু ধরনের বীমা থাকে, আমরা একটু আগে বলেছিলাম, নন লাইফ ইন্স্যুরেন্স আর কি আছে লাইফ ইন্স্যুরেন্স। বর্তমানে কতগুলো কোম্পানি, 26টা আর 34টা। ভুল হলো, লাইফটা হবে আচ্ছা, লাইফটা আছে 34 আর এটা হচ্ছে 26, উড়ে গেছে। চল, তো চলেন এখানে কতগুলো আছে। তাহলে IRDA এর কাজ হচ্ছে ভারতবর্ষে কি করা, বীমা সেক্টরগুলোকে নিয়ন্ত্রণ করা, যার কাজ হচ্ছে না শুরু হয়েছিল 2002 থেকে। এবার আমাদের প্রশ্ন এসে যাবে যে 2000 সালের আগে কি ভারতবর্ষে বীমা ছিল না? আরে ছিল তো, হ্যাঁ LIC ছিল। তার আগে নিউ ইন্স্যুরেন্স, হ্যাঁ নিউ ইন্স্যুরেন্স, নিউ ইন্স্যুরেন্স, তার আগে তো চলুন। তো এখন যদি আপনি প্রশ্ন করেন, ম্যাক্সিমাম প্রশ্ন আপনি LIC প্রতিনিধির কাছ থেকে জানতে পারবেন, ভারতবর্ষে একটাই বীমা আছে, সেটা সরকারি, তার নাম কি LIC। এটা কতজন বিশ্বাস করেন আপনি? এটা কতজন বিশ্বাস করেন আপনি? হ্যাঁ স্যার, দেখুন যা জানেন এসেন্স শিখাতে আমার দায়িত্ব, যতক্ষণ জানেন ম্যাক্সিমাম হাত তুলুন না, কান দিকেও বলে তুলুন না, কান পর্যন্ত আটকে যাচ্ছে না, তুলুন। কতজন বিশ্বাস করেন? আরে শুনুন স্যার, যদি জানা থেকে শুনুন তবে বলবো, ম্যাক্সিমাম হাত তুললে আমি তবে বলবো, নচেত কিন্তু আমি বলবো না। তো শুনতে হবে, তাই তো নাকি? তো প্রশ্ন প্রায় এসেই যায় মনে, যে এটাই একমাত্র সরকারি, আর বাদ বাকি সব বেসরকারি, আর যে কোনো মুহূর্তে ওরা টাকা নিয়ে যাবে, চলে যেতে পারে, তাই তো? এই হয়টা প্রাণী সবসময় বা এই কথাটাই শুনে। তো এ 2000 সালের পরে আগের হিস্ট্রিটা আমি একটু পরেই বলবো, অসুবিধা কিছু নেই। তো সরকারি আর বেসরকারি জিনিসটা পরে বলছি। তো তাহলে ভারতবর্ষে কেন IRDA কে আমরা অর্থনীতির একটা পিলার বলি? কারণ একটু আগেই শিখলাম যে জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স বা নন লাইফ ইন্স্যুরেন্স আমাদেরকে কি দেয়, আর্থিক ক্ষতিপূরণ দেয়, তাই তো? ধরুন একটা ফ্যাক্টরিতে 100,000 লোক কাজ করে, ফ্যাক্টরিটা ফট করে জ্বলে গেল, পুড়ে গেল, তাহলে কি হবে? 1000 লোকের কিন্তু কি হবে, কাজ কর্মসংস্থান চলে যাবে, দেশের অর্থনীতি GDP কি হবে, ডাউন হবে, BPL লিস্টে নাম বেড়ে যাবে। মালিকের যদি পয়সা না থাকে ফ্যাক্টরিটা রিপেয়ার করা, তাহলে কিন্তু অর্থনৈতিক অবস্থা ডাউন হবে। কিন্তু সেই জায়গায় মালিকের কি করা থাকে, বীমা ইন্স্যুরেন্স যদি করা থাকে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ওই টাকাটা দেবে যাতে সে ফ্যাক্টরিটা রিওপেন করতে পারে। তাহলে 500 লোকের কর্ম গেল না, দেশ ট্যাক্স পেল। আপনার ওই ধরুন ওটা চেয়ার তৈরির একটা ফ্যাক্টরি, আপনি কি করলেন, যে চেয়ারটা 200 টাকায় পেতেন, ওই ফ্যাক্টরি যদি না থাকে আপনাকে চেয়ারটা কোথা থেকে কিনতে হতো, আর ইংল্যান্ড থেকে আসবে চেয়ারটা, এই চেয়ারটা 5000 টাকা দিয়ে কিনতে হতো, তাহলে আপনিও জিনিসটা কম দামে পেলেন। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, যে কোনো সংস্থা যে যদি দুর্ঘটনা হয় তাহলে টাকা দেবেই, এই নিশ্চয়তাটা কে দিচ্ছে? IRDA। কোনো ব্যক্তি মারা গেলে টাকা পাবেই, সে তো দেখতে আসবে না, এই নিশ্চয়তাটা কে দিচ্ছে? তাহলে মানুষের শুধুমাত্র প্রোটেকশন নয়, নন লাইফ বাদ দিয়ে জীবন বীমায় প্রোটেকশন বাদ দিয়েও আর দুটো জিনিস আছে। কি কি না, জীবন বীমাতে আমরা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন তো থাকছেই, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন তো থাকছেই, তার সঙ্গে যে আরো দুটো জিনিস থাকে সেটা হচ্ছে কি সেভিংস, আর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? তো এক্সেপশনাল ছাড়া পৃথিবীতে যত বীমা রয়েছে, এক্সেপশনাল লাইফ ইন্স্যুরেন্স, সেখানে আমরা একসঙ্গে তিনটে কনসেপ্ট পাই। ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ইটস এ কমন, লাইফ অ্যান্ড নন লাইফ সকলের ক্ষেত্রেই থাকবে। যদি শুধুমাত্র কেউ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন জীবন বীমাতে নেয়, সেটাকে আমরা একটা নাম বলি, কি প্ল্যান বলি? টার্ম প্ল্যান, যেটা আমরা আজকে আলোচনা করব। আমাদের কোম্পানি নতুন যে টার্ম প্ল্যান আলোচনা করব, অনলি ডেথ বেনিফিট। মারা গেলে সামসট পাবে, আপনার টিভিতে মোবাইলে অ্যাড দেখি 750 টাকা 1.5 কোটি, তাই তো? মাসে 750, 1.5 কোটি, 6 টাকায় 1.5 কোটি।
তো 750 টাকা মাসে প্রিমিয়াম বিভিন্ন কোম্পানি ইউজ করছে যে যদি মারা যায় পরের মাসেই পরিবার কত পাবে? 1.5 কোটি। কোথা থেকে পাচ্ছে? আনন্দ কোথা থেকে পাচ্ছে? প্রশ্ন আসছে না মনে? আরে প্রশ্ন আসে তো? তো চিট ফান্ডের বাবা আজকে 750 টাকা দিল আর 5 দিন পর মারা গেল, পরিবার কত পাবে? কোথা থেকে দিচ্ছে? কিছু একটা গল্প আছে। তাহলে প্রথমেই মনে একটা প্রশ্ন এসে যায়, দেখুন এখান থেকে হাউ ইন্স্যুরেন্স ওয়ার্ক, বীমা কিভাবে কাজ করে এটা আপনাদের জানতে হবে। প্রশ্নটা থাক, উত্তর করে নেক্সট যেটা বললাম সেটা কোন বীমা? টার্ম প্ল্যান। ওই 750 টাকায় 1.5 কোটি, আমাদের সুন্দর একটা টার্ম প্ল্যান রয়েছে, সেখানে 1.5 কোটি টাকা পর্যন্ত আপনারাও কি নিতে পারেন, কভার নিতে পারেন এবং সবচেয়ে কম প্রিমিয়াম 750 টাকাও পড়ে না আমাদের। 750 টাকা হচ্ছে কম প্রিমিয়ামে আপনি কিন্তু আপনার 1.5 কোটি টাকা কভার নিতে পারেন, সেটা আমরা আলোচনা করব এবং অ্যাক্সেস ওয়ার্কার এক ফ্যাসিলিটি এর মধ্যে রয়েছে। তাহলে অনলি প্রোটেকশন মানে মারা গেলে পরিবার পাবে। নেক্সট এবার মানুষই এমন সমস্ত পৃথিবীতে যা কিছু রয়েছে মানুষই একমাত্র ব্যক্তি যার সঞ্চয় দরকার আছে, তাই তো নাকি? তাই পরবর্তী ক্ষেত্রে বীমা কোম্পানি কি করেছে, বীমাতে প্রোটেকশনের সঙ্গে সঙ্গে সেভিং কনসেপ্টটাকেও কি করে এনেছে, নিয়ে এসেছে। যে যদি নাও মারা যায় একটা সার্টেন পিরিয়ডের পর ওই বীমা রাশিটাকে তাকে কি করা হবে, ম্যাচুরিটি বাবদ ফেরত দেওয়া হবে। বুঝা গেল? এবং উইথ বোনাস সহ। এই ধরনের প্ল্যানগুলোকে আমরা কোন ধরনের প্ল্যান বলি? কি বলি? এন্ডাওমেন্ট প্ল্যান। এন্ডাওমেন্ট তাহলে যেখানে সেভিংও রয়েছে। দেখুন ব্যাংক কি করে, সেভিং করে। ব্যাংকে আমরা নিশ্চিন্তে টাকা রাখতে গেছি, কারণ ব্যাংক আমার টাকা নিয়ে পালাবে না, এটাও তো সেভিং আছে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকা নিয়ে পালিয়ে যেতে পারে, এটা পছন্দ হয় তো নাকি? পালাতে পারবে না কেন? এর মাথার উপরে কি আছে? আইআরডি আছে। তাহলে মানুষের জীবনী শক্তি এখানেও সঞ্চয়, এবং তার জন্য গার্ড দিচ্ছে কে? ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এবার পরের অংশে আসি কি, ইনভেস্টমেন্ট। তাহলে আগে জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভিং এন্ড ইনভেস্টমেন্ট। সেভিং এন্ড ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য কোথায় বলতে পারবেন? হাত তুলুন। সেভিং যখন খুশি টাকা তুলে নিতে পারবো, গুড। আর ইনভেস্টমেন্টের টার্ম থাকে, সময় থাকে। গুড, থ্যাংক ইউ স্যারের জন্য হাত তুলি। আর কেউ কিছু জানেন নতুন কিছু? আর কিছু কেউ নতুন জানেন? জানেন কিছু? আরে সংযোজন করুন, চলুন আমি বলি। সেভিংসে বেনিফিশিয়ারি হয়, হ্যাঁ সে ভোল্টেজের তার এটা বীমা হিসেবে সে হয়তো 1 লক্ষ টাকা। আমি বীমা বলছি না স্যার, আমি শুধু জিজ্ঞাসা করছি সেভিং আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য কোথায়। আমরা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সে পাবে খুব কম, কিন্তু যদি ব্যাংক কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি না স্যার, ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি আসি না, আমি আসছি সিদ্ধ সেক্টর যে আমাদের মধ্যে এটা জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভিং এন্ড ইনভেস্টমেন্ট। একদম সিম্পল কথা, আপনি ধরুন বাড়িতে একটি ভুসিমাল দোকান করেছেন, ওটা সেভিং না ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট। ব্যাংকে 10,000 টাকা রেখেছেন, সেভিং না ইনভেস্টমেন্ট? তাহলে একটাকে সেভিং বলছেন আর একটাকে ইনভেস্টমেন্ট বলছেন, পার্থক্যটা এমনি পরিষ্কার যে ইনভেস্টমেন্টে রিস্ক রয়েছে, আনলিমিটেড আর্নিং এর সুযোগ রয়েছে, মেবি আমার অর্থটা কমেও যেতে পারে, এখানে কি রয়েছে, রিস্ক রয়েছে। আর সেভিং যেখানে কোনো কি নেই, রিস্ক নেই, যা দিয়েছেন সেটা গ্যারান্টেড সহকারে আপনি রিটার্ন পাবেন। তাহলে সেভিং আর ইনভেস্টমেন্টের মধ্যে দুটো জিনিস আমরা পাই, যে সেভিং হচ্ছে যেখানে গ্যারান্টেড রিটার্ন শব্দটা যুক্ত রয়েছে, আর ইনভেস্টমেন্ট যেখানে গ্যারান্টি নেই, মেবি আপনার 10 টাকাটা 50 টাকা হতে পারে, মেবি 10 টাকাটা 9 টাকাও হতে পারে। তো বর্তমানকালে মানুষের মধ্যে একটা চাহিদা রয়েছে যে সকলেই এই ইনভেস্টমেন্টের দিকে ঝোঁক দেয়, কি সেটা না মিউচুয়াল ফান্ড। ক্লিয়ার বোঝা গেল নাকি? তো ইন্স্যুরেন্স কোম্পানি যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্স্যুরেন্সের সঙ্গে সেভিং যেমন রয়েছে, মিউচুয়াল ফান্ডকেও তার সাথী হিসাবে নিয়ে এসেছে, এবং এই ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত করেছে কি আগে কাকে, মিউচুয়াল ফান্ডকে। কিন্তু ইন্স্যুরেন্স প্রোটেকশন কমন, প্রোটেকশন থাকবে, মারা গেলে পরিবার টাকা পাবে, যেটা নরমাল মিউচুয়াল ফান্ডে পাওয়া যায় না। এই প্ল্যানটাকে আমরা মূলত কি বলি, নন ট্র্যাডিশনাল প্ল্যান বলি, কিন্তু ভারতবর্ষে বেশিরভাগ একটা প্ল্যানই প্রচলিত, যার নাম কি ইউনিট লিংক ইন্স্যুরেন্স প্ল্যান। ইউনিট হচ্ছে যে শেয়ার মার্কেটের ক্ষুদ্রতম একক, আর লিংক মানে যুক্ত করছে ইন্স্যুরেন্সকে যেই প্ল্যান। তাহলে যে প্ল্যান ইউনিট এবং ইন্স্যুরেন্স
দুটোকে যুক্ত করে, দ্যাট ইজ এ ক্লিয়ার। তো দেখুন ইন্স্যুরেন্স কিনলে আপনি শুধু যে বললেন না পাড়ায় শুনবেন ইন্স্যুরেন্স কিনলে মোলে গেলে পাওয়া যায়, মোলে লাভ শুনেছো নাকি? মোলে লাভ ব্যাংকের মতন যেখানে এখানে কি আছে গ্যারান্টেড প্ল্যানও রয়েছে। এবার আপনি যদি চান যে আপনি ইনভেস্ট করে রিটার্ন নেবেন তাও এখানে অপশন রয়েছে। একমাত্র ইন্স্যুরেন্স পলিসি লাইফ ইন্স্যুরেন্স যেখানে এই তিনটে ফেসিলিটি একসঙ্গে পাওয়া যায়। তাহলে ব্যাংকে আপনি শুধু সেভিং করছেন তার জন্য গার্ড দিচ্ছে কে? আরবিআই। আর ইন্স্যুরেন্স যেখানে একসঙ্গে সেভিং ইনভেস্টমেন্ট প্রোটেকশন তিনটেই নিচ্ছেন তার জন্য দায়িত্ব নিচ্ছে কে? আইআরডিএ। এমনি দায়িত্ব নিয়ে নেবে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে কোনো বীমা কোম্পানি ভারতবর্ষে বীমা ওপেন ব্যবসা করতে চায় হলে তাকে ফার্স্ট টাইম কার কাছ থেকে পারমিশন নিতে হবে? আইআরডি এর কাছ থেকে। মুখে পারমিশন নিলে হবে না, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আগে চেক করবে কোনো ভাবলা আছে কিনা। এন্ড দেন 500 crore 500 কোটি টাকা সিকিউরিটি মানি হিসাবে কোথায় জমা রাখতে হবে? গভর্নমেন্টের কাছে, কোথায়? আইআরডি এর কাছে। এখানেও শান্ত না, পাবলিকের কাছ থেকে যা টাকা তুলবে তার 150 গুণ টাকা, মানে 150%, মানে যদি ইতে করা হয় 1.5 টাইমস। বুঝা গেল? 1 টাকা 100 টাকা যদি মার্কেট থেকে তুলে তাহলে 150 টাকা কার কাছে জমা রাখতে হবে? আইআরডি এর কাছে। এটাকে বলা হয় অর্থনীতিতে সলভেন্সি মার্জিন। কি বলা হয়? সলভেন্সি। এটা নিয়ম ভারতবর্ষের বর্তমান সলভেন্সি মার্জিনই যখন আইআরডি পাস হয় কত? 1.5 টাইমস, মানে 1 টাকা করলে কত টাকা? 1.5 টাকা। ক্লিয়ার? সেই জায়গায় শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স তার অ্যাসেট মর্টগেজ রেখেছে বা তার সম্পত্তি মর্টগেজ রেখেছে 1.98। জোরে হাততালি দিন আমরা। মানে 1 টাকা যদি পাবলিকের কাছে করবে 1 টাকা 98 পয়সা গভর্নমেন্টের কাছে মর্টগেজ হিসাবে রাখে। অতএব কোম্পানিও যদি ডাউনে রান করে, কোম্পানি যদি নাও থাকে, টাকা কে পাবে? পাবলিক। কোন শুনেছেন কোন একজন ব্যাংক যে সে পাবলিকের টাকা দেয়নি? হয়েছে কখনো? না দিলে কি আছে? আজকে ইয়েস ব্যাংক কিছুদিন আগে কি হয়েছিল? দেরি হয়ে গেছিল। তার সেভিং অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গেছে? হয়নি। আবার ইয়েস ব্যাংক চাঙ্গা হয়ে গেছে। তো কেন? কেন? মাথার উপরে কে আছে? আরবিআই আছে। একই রকম ভাবে কোন ইন্স্যুরেন্স কোম্পানিও যদি কোন রকম ভাবে ডাউন হয়, লস হয়, তাহলে সেই কোম্পানিটাকে আইআরডি নিজের আন্ডারে নিয়ে নেবে। মেবি কোন কোম্পানির সঙ্গে দেখে আবার মার্জ করে দেবে, কিন্তু পাবলিক কোন রকম ভাবে এখানে এফেক্টেড হবে না। তার কারণ তার বড় অঙ্কের টাকা কার কাছে মর্টগেজ হিসাবে আছে? ইন্স্যুরেন্স সিকিউরিটি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে রয়েছে। ক্লিয়ার? তাহলে ভারতবর্ষের অর্থনীতির সেকেন্ড প্লেয়ারের নাম বললাম কি? আইআরডি। থার্ড প্লেয়ার, যদি কোনো জায়গায় ইন্স্যুরেন্স বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তো ফার্স্ট টাইম গুগলে সার্চ করে সেই কোম্পানির নাম দেখুন যে লিস্টে আইআরডি এর আছে কিনা। আমাদের শ্রীরাম লাইফেরও গুগলে গিয়ে সার্চ করবেন 13 নম্বর 14 নম্বর কলমে আপনি দেখতে পাবেন শ্রীরাম লাইফের নাম। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, ভারতবর্ষের অর্থনীতির তৃতীয় প্লেয়ার। তৃতীয় প্লেয়ার কি আছে? তৃতীয় প্লেয়ার আছে সেবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কাজ কি? সেবির কাজ কি? যা জানেন বলুন, ভুল জানলেও হবে। যারা শেয়ার মার্কেটটা কন্ট্রোল করে। ডোন্ট থ্যাংক ইউ স্যার জোর হাততালি দিন ওনার জন্য। তো অ্যাকচুয়ালি ভারতবর্ষের শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে সেবি। এরকম প্রতিটা দেশেরই কিন্তু শেয়ার পরিচালনার জন্য একটা করে বোর্ড রয়েছে, প্রতিটা দেশের আছে। সেরকম ভারতবর্ষে রয়েছে কে? সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো আমরা দেখলাম যে শেয়ার পরিচালনা কিভাবে করে, কিভাবে করে শেয়ারটাই বা কি। তো ভারতবর্ষের সেবির আন্ডারে দুটো সংস্থা রয়েছে, দ্যাট ইজ ওয়ান ফার্স্ট ইজ এনএসই এন্ড সেকেন্ড ইজ বিএসসি। এটাকে আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এন্ড বোম্বে স্টক এক্সচেঞ্জ জানি, বলতে হবে জানি, এই দুটো ভারতবর্ষের স্টক এক্সচেঞ্জ। এবার এই শেয়ার সম্বন্ধে আলোচনা করছি কারণ আমরা একটু আগেই দেখলাম আমাদের কি রয়েছে এখানে? ইউলিপ রয়েছে। আর আমরা এখানে একটা মেবি আজকে সময় যদি পাই একটা ইউলিপ প্ল্যান আমাদের আলোচনা করব। তো প্রথমেই আগে বুঝতে হবে যে শেয়ার কি। শেয়ার কি? কারা কারা শেয়ারকে জুয়া বলে মনে করেন? হাত তুলুন। আপনি থ্যাংক ইউ স্যার। আর কেউ? আর আরে হ্যাঁ, বাস্তব যেটা জুয়া বলে মনে করেন, একদম ঠিক বলুন। আর কারা কারা শেয়ারকে জুয়া বলে মনে করেন? আরে হাত তুলুন না, ভয় পেয়ে কি হবে? সবসময় আমি বলবো হবে আপনার দিকে তো করতে হবে। আমি এখন 2-2.5 ঘন্টা টানবো, ভাই দেবো আমি। সময় তো দেখিয়ে দিতে। হ্যাঁ, তো শেয়ারকে জুয়া বলে মনে করেন কত? তো যাই বাদ বাকি কিন্তু জুয়া বলে মনে করেন না, তাই তো নাকি? আমিও মনে করি। হাত তুলেন কেন? আরে হাতটা তো তুলতে হবে। শেয়ারকে জুয়া বলে মনে করেন। তো ঠিক আছে, ওকে, বাস্তব, এটা মনে করা বাস্তব।
কিন্তু শেয়ার জিনিসটাকে কেউ বুঝতে হবে। শেয়ার ইজ নট এ গ্যাম্বলিং। শেয়ার কিন্তু জুয়া নয়। সারা পৃথিবী আজকে শেয়ার মার্কেটের উপর নির্ভরশীল, সারা পৃথিবী। শুধুমাত্র আপনি নয়, আপনি যে জামাটা ইউজ করছেন মেবি ওটা বিমলের হতে পারে। বিমল কোম্পানি ওই যে আপনার জামাটা সিটটা তৈরি করার জন্য নিজের পুরো পয়সায় এই সিটটা তৈরি করেনি, থ্রু শেয়ারের মাধ্যমেই টাকা তুলেছে। অ্যাজ এক্সাম্পল বলি, 60-40 এই যে 60-40, ধরুন এই যে পেনটা আমি আজকে লিখছি, এই পেনটা আমি 20 টাকায় পেতাম না স্যার, এটাকে ইংল্যান্ড থেকে আসতো, আমাকে 500 টাকা করে কিনতে হতো। কেন 20 টাকায় পাচ্ছি? কারণ এই কোম্পানি যখন পেনটা তৈরি করেছিল সে হয়তো পুঁজি লাগিয়েছে 5 কোটি, মার্কেট থেকে তুলেছে 4 কোটি, তবেই 9 কোটি দিয়ে ফ্যাক্টরিটা তৈরি হয়েছে আর আমি 20 টাকায় পেনটা পাচ্ছি। আর আমার দেশের 500 লোক কাজ পাচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, সবাই এর মধ্যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে পৃথিবীর প্রতিটা জিনিস আজকের দিনে কার উপর নির্ভরশীল? শেয়ার মার্কেটের উপর নির্ভরশীল। এবার শেয়ার বিষয়টা একটু আগে বুঝে নিই, দেন তারপরে আমরা সিলেবাসে আসবো। আজকে যখন এসেছেন নতুন অনেক কিছু জিনিস শিখবে। তো হোয়াট ইজ দ্য শেয়ার? শেয়ার কি? শেয়ার হচ্ছে অ্যাজ এ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরুন অ্যাজ এ আমার কাছে একটা ফ্যাক্টরি তৈরি করেছি আমি, ঠিক আছে? এখানে কি হয় না, চেয়ার তৈরি হয়। আমার এই ফ্যাক্টরি কত কোটি টাকা? 100 কোটি টাকার ফ্যাক্টরি, 1000টা লেবার আমার কাছে কাজ করে, আর আমার সারাউন্ডিং এলাকায় আমি চেয়ারটা সাপ্লাই দিই যাতে লোক 1000 টাকা চেয়ার কিনতে পারে। এবার আমার একটা সুন্দর একটা প্ল্যান আছে, আমি আরো 100 কোটি টাকা কি করতে চাইছি? ফ্যাক্টরিটাকে গ্রোথ করতে চাইছি। তাহলে আমার টোটাল অ্যাসেট হবে কত? 200 কোটি। বা প্ল্যান আমার পরিপক্ক, কিন্তু আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। এটা বুঝলে মিউচুয়াল ফান্ড বুঝতে পারবেন, এটা বুঝলে ইউনিট প্ল্যান বুঝতে পারবেন। দেখো আমার কাছে টাকা নেই, কত? 100 কোটি টাকা। তো কি করব? উপায় কি? ইউনিট থাকবে, ইউনিট থাকবে। প্রথম কোথায় আমাদের মাথায় আসবে? কি করতে? লোন, বা আমি লোন নেব। এটাকে অর্থনীতিতে একটা মার্কেট বলা হয়, কি বলে? ডেট বলে। ডেট মানে দাম তো নাকি? ডেট টু ইকুইটি, যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টাডি করি তখন ডেট টু ইকুইটি, এটা বলা ডেট মার্কেট, তাই তো? মানে আমাকে তাহলে লোন নিতে হবে, ধার নিতে হবে। এবার যে ব্যাংক আমাকে ধার দেবে সে খালি হাতে দেবে না, একটা মর্গেজ রাখতে হবে। দেন আরেকটা শর্ত আছে যে উইথ ইন্টারেস্ট সময়কে সময় পেমেন্ট করতে হবে। ব্যবসায় আমার লস হোক লাভ হোক দেখার দরকার নেই, আমার মাথায় চাপ থাকবে। ক্লিয়ার? তাহলে মেবি আমি লোন পেলাম না, বা যে লোনটা পেলাম সেটা আমার সাফিসিয়েন্ট নয়, তাহলে আমি আর কোথা থেকে টাকা পেতে পারি? পাবলিক পাবলিক ফান্ড, আইপিও, ইনিশিয়াল পাবলিক, তাই তো? তো আপনি পাবলিক ফান্ডে গেলেন, বললেন স্যার 10,000 দিন, 10 বছরে 10 গুণ দেবো, বলতে পারি তো? ইট ইজ এ চিট ফান্ড। আরে এটাই তো হয়েছে। আমি যদি বলি 10,000 দিন আমার এখানে চেয়ার তৈরি ফ্যাক্টরি আছে আর 10 বছরে 10,000-এ 10 গুণ দেবো, আপনি টাকা দিয়ে দেবেন? এটা যদি মই কনসেপ্টে কেউ টাকা দেয়, এই ভুলটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল লোক ম্যাক্সিমাম করে বসেছে, যে 10 বছরে 10 গুণ, ওখানে গোলাপ তৈরি, ওখানে ল্যান্ড কিনা, এভরিথিং হয়ে গেছে। তো দ্যাট ইজ এ চিট ফান্ড। এরকম গভর্নমেন্ট বলছে এই প্রসেসে আপনি টাকা তুলতে পারেন না। যদি এটা তুলেন, আপনি যদি পরের দিন ব্যাংকে গুলি নিয়ে চলে যান, তাহলে টাকা কে দেবে? ক্লিয়ার? ধরুন কি করবে তাহলে ওর কাছে আর কি উপায় আছে? ও সেটা পরে যাবে। প্রথমে খুঁজবে পার্টনার, যে আমার ব্যবসায় পার্টনার হতে চাইছে, তাই তো নাকি? শেয়ার পার্টনার, পার্টনার আমরা করি তো নাকি? একটা বন্ধুকে ধরলাম যে ভাই তুই 100 কোটি টাকা দে, তাহলে তুই আমার ব্যবসার 50%, দুজনে তাহলে টোটাল যদি 200 কোটি হয় 50-50। আর যদি 100 টাকা একদিনের রোজগার হয় 50 টা 50 আমার। এটাকে অর্থনীতিতে বলা হয় ইকুইটি শেয়ার। কি বলা হয়? ইকুয়াল রাইট টু প্রফিট অর লস। আমরা ম্যাক্সিমাম শেয়ার কিনি থ্রু মিউচুয়াল ফান্ড হোক আর ইউলিপি হোক, কোন শেয়ার কিনি? ইকুইটি শেয়ার। ম্যাক্সিমাম শেয়ার ইকুইটি শেয়ার। তো ইকুইটি মানে ইকুয়াল রাইট টু প্রফিট অর লস। এবার যদি এরকম বন্ধু আমি খুঁজে না, আচ্ছা ইকুইটি শেয়ার বলে মালিকের টেনশন কম, লস হলেও তার যাবে যে ইনভেস্ট করছে, আর লাভ হলেও সে লাভবাংশ পাবে। কিন্তু সমস্যা হচ্ছে 100 কোটি টাকার বন্ধু পাইনি, কি হবে? এবার তার স্বপ্ন গেল, 100 কোটি টাকার ইনভেস্ট হলো না, চেয়ারে তৈরি করতে পারলো না, আরো 1000 লোক কাজ পেত, তাও পেল না। ভারত সরকার বলছে আপনার পাশে আমি আছি, তবে আপনার সবকিছু ডকুমেন্ট কি থাকতে হবে?
বৈধ থাকতে হবে। তখন কি করতে হবে, জাস্ট স্যার বলছিলেন যে স্যার সেবির কাছে তাকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে, রেজিস্টার করতে হবে, এবং সেবি তার সমস্ত ফাইন্যান্সিয়াল ডাটা চেক করবে। করার পর বলবে আমি আপনাকে কত কোটি টাকা, 100 কোটি টাকা মার্কেট থেকে তুলে দেব, বিনিময়ে কত পার্সেন্ট শেয়ার মার্কেটে ছেড়ে দিতে হবে, 50%। দ্যাট ইজ আইপিও। বুঝে গেছে? তাহলে কত পার্সেন্ট? 50%। আইপিও আপনি বললেই তো ছাড়তে পারবেন না, কার হাত ধরে আসতে হবে? থ্রু সেবির হাত ধরে। এবার আসি, সেবির হাত ধরে কি সেবি বেচবে? আগে অফলাইন ছিল, কাগজ কলমে হতো, কিন্তু এখন এভরিথিং অনলাইন, ডিজিটাল প্রসেস। এনএসই এন্ড বিএসই ভারতবর্ষের এই দুটো সংস্থা, এখানে আপনি কি করতে পারেন, এখানে একদম ছোট থেকে বড় কোম্পানি সবাই লিস্টেড থাকে। এনএসই এন্ড বিএসই তে কি থাকে, অনেক কোম্পানি রয়েছে। ধরুন আপনার কোম্পানিটার নাম বা আমার কোম্পানিটার নাম এক্স কোম্পানি। এই এক্স কোম্পানি শেয়ার সেবি কি করলো, মার্কেটে আনলো। এবার যদি এক্স কোম্পানির একটা শেয়ারের দাম 100 কোটি হয় আর 50% শেয়ার হোল্ডার হয়, হতে পারবে? একটা শেয়ারের দাম 100 কোটি, করতে পারবে না। মাছ বিক্রেতা যদি 2000 টাকা কিলো ইলিশ মাছ 10 কেজি কিনে নিয়ে এসে বলে গোটা ঝাড়া বিক্রি করবো না, 2 কিলো 5 কিলো থেকে কি করতে হবে, পেলাতে হবে। তাহলে কি করতে হবে, উপায় কি, কমতে হবে। ছোট ছোট করে কেটে বেচতে হবে। তো সেম প্রসেস ব্যবহার করে কোম্পানিরা কি করে না, একে ছোট ছোট পার্টে ভাগ করে দেয়, যার ক্ষুদ্রতম এককের নাম ইউনিট। কিরকম না, এক একটা মার্কেটে ধরুন ইউনিটের দাম কোম্পানির সঙ্গে সেটেল করে তৈরি করে, সাপোজ যাতে সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করতে পারে। তো ধরুন একটা ইউনিটের দাম করা হলো, আমি আমার কথাতে বলিস 100 টাকা। তাহলে যদি 100 টাকা হয়, তাহলে 100 কোটি টাকা উঠতে হলে কত ইউনিট হবে, তাহলে কত, 1 কোটি, তাই তো নাকি 1 crore। তাহলে 1 crore ইউনিট যদি বেচা হয়ে যায়, বা মার্কেটের পাবলিক সারা ভারতবর্ষ বা পৃথিবীর লোক যদি 100 কোটি কিনে নেয়, 1 কোটি ইউনিট কিনে নেয়, তাহলে 100 কোটি টাকা মার্কেট থেকে উঠে আসবে। তার বিনিময়ে কত পার্সেন্ট শেয়ার গেল, আপনার কাছে 100 টাকা আছে, আপনি কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন তো, আরে পারবেন তো নাকি? যদি 100 টাকা দিয়ে ইউনিট কিনেন, তো 0.0001% হলো আপনি এই কোম্পানির শেয়ার হোল্ডার তথা মালিক। যদি কোনোদিন কোনো কোম্পানি 100 টাকা লাভ করে, তাহলে আপনিও তার কি হবে, আপনার ইউনিট কি হবে, 100 টাকার চেয়ে কিছু পার্সেন্ট বাড়বে। আবার যদি লস হয়, ইনভেস্টে পাওয়া যাবে, আবার কমে যাবে। তাহলে আপনি না ব্যবসা করে আপনার টাকায় অন্য কেউ ব্যবসা করছে, এবং ব্যবসার মুনাফা আপনি পাবেন, তার সিকিউরিটিটা প্রদান করছে কে, ক্লিয়ার? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এবার আমরা আসি, এই 100 টাকা করে এক একটা ইউনিট বিক্রি হলো, 50% শেয়ার চলে গেল। আচ্ছা, এ কি 1 কোটির জায়গায় 2 কোটি, 100 কোটির জায়গায় 200 কোটি তুলতে পারবে না। না, 1 কোটি শেয়ারই বেচা হবে, তাই তো নাকি? এবার কে তুলে দিল, সেবি। এরকম আপনার এক্স কোম্পানি এবং আরো প্রায় 2,000 নামের লিস্ট কাদা আছে, এনএসি লিস্টে আছে।